গত 3 দিন ধরে চেরাপুঞ্জির অপার্থিব প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার পর আজ আমাদের এখান থেকে বিদায় নেওয়ার পালা। আজকের পর্বে আমরা আপনাদের নিয়ে যাব মেঘালয়ের মধ্যে অবস্থিত ছোট্ট কিন্তু অসম্ভব সুন্দর একটি গ্রামে, যেখানে পৌঁছে আপনারা এক ডেঞ্জারাস ব্যাম্বু ট্রেকিং এর সাক্ষী হবেন। তবে সেখানে যাওয়ার আগে সকাল সকাল শেষবারের মতো ঘুরে দেখব চেরাপুঞ্জির আরেকটি হিডেন জেম। গুড মর্নিং, ট্রাভেল উইথ অহনা অভিক চ্যানেলের 6th এপিসোডে আপনাদের স্বাগত জানাই। এখন আমরা আছি চেরাপুঞ্জিতে এবং ঘুম থেকে উঠে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি থাংকারাং পার্ক, যেটা আমাদের লাস্ট 2 দিন থেকে ডিউ পড়ে আছে। এত মেঘ, এত সব কিছুর জন্য আটকা পড়েছিল আর কি, যাওয়া হচ্ছিল না। তবুও পুরো মেঘে ভরা, জানি না কিছু দেখতে পাবো নাকি। তবে পার্কটা খুবই সুন্দর, কারণ কি এখান থেকে অনেক কিছু দেখা যায়। কি দেখা যায় সেটা পার্কে পৌঁছেই আপনাদেরকে বলছি। এই পার্কটা আমাদের গেস্ট হাউস, কেনজি গেস্ট হাউস থেকে হেঁটে 5 মিনিট মতো এই পৌঁছেই যাব। তারপরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যদি কিছু দেখা যায়, কারণ কি মেঘ অলরেডি ঢুকতে লেগেছে আবার। সকালের নির্মল আলোয় আমরা পৌঁছালাম মেঘালয়ের অপরূপ থাংকারাং পার্ক। পাখির ডাকে ভরা প্রভাত আর মিষ্টি হাওয়ায় যেন প্রকৃতির এক স্বর্গীয় সুর বাজছিল। ঢুকে গেছি আমরা থাংকারাং পার্কে। এখানে মোটামুটি ওই এন্ট্রি ফিজ হচ্ছে 20 টাকা করে, আর ক্যামেরার জন্য 50 রুপিস। ওই গোপ্রো হোক বা এমনি ক্যামেরা হোক আমাদের 50 টাকা করে। 5.5 হেক্টরের এই পার্ক অসাধারণ সুন্দরভাবে সাজানো, পুরো সুন্দর সুন্দর পাতাবাহার, নানা রকম ফুলের গাছ, এগুলো দিয়ে সাজানো। এসেই পুরো মনটা ভালো হয়ে যাচ্ছে, কিন্তু ভিউ পয়েন্টগুলো থেকে কিছু দেখা যাবে বলে মনে হচ্ছে না, পুরো মেঘে ঢাকা। আমরা ধীরে ধীরে হাঁটতে লাগলাম বাগানের ভেতর দিয়ে, যেখানে প্রতিটি কোণায় প্রকৃতি নতুন রূপে ধরা দিচ্ছিল। কিছুক্ষণ পর একটা ভিউ পয়েন্ট থেকে চোখে পড়ল দূরে ঝরে পড়া মনোমুগ্ধকর কিনরেম ওয়াটারফল। কপাল ভালো আছে, দেখুন পেছনে কিনরেম ওয়াটারফলস দেখা যাচ্ছে। কি অপূর্ব সুন্দর, তাই না? যদিও বা এই কিনরেম ওয়াটারফল আমরা আগেই কাছ থেকে দেখেছি, তাও এই পার্ক থেকে জলপ্রপাতটির স্রোতের গর্জন আর চারপাশে সবুজে মোড়া দৃশ্য যেন সময় থামিয়ে দিয়েছিল। অসীম বিস্তৃত প্রান্তর যেন পাহাড়ের মাঝখানে কোনো এক ছন্দ। আর ওই যে ওইখানটাতে, ওটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এখান থেকে এটা ভিউ পয়েন্ট বাংলাদেশ দেখার, এখান থেকে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। তাহলে ভালোই হলো, সব কিছু দেখা হয়ে গেল। পার্কটা থেকে কিন্তু দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। আর সব থেকে ভালো লাগছে সেটা হচ্ছে এখানে এত গাছ, এত ফুল, আর যেসব গাছগুলো আমাদের ওখানে মানে বাঁচানোর জন্য লিটারালি অনেক কষ্ট করতে হয়, সেসব গাছগুলো এখানে দারুণভাবে আছে। যেরকম ফার্ন, ওয়েদারটাই সুন্দর, এরকম ময়েস্ট, ফার্নের তো খুব ময়েস্ট ওয়েদার লাগে। তো এখানে চারিদিকে ফার্ন, খুব ভালো লাগছে। পরিষ্কার পরিচ্ছন্ন এই পার্কের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে একটি নেচার ট্রেল চোখে পড়ল। পায়ে পায়ে চলা এই সবুজের পথে যেন প্রকৃতির সাথে এক গভীর সংযোগ। এই পার্কটা কিন্তু সকাল 7টায় খোলে, বিকেল 5:30টায় বন্ধ হয়ে যায়, এবং শীতকালে একটু টাইমিংসটা অন্য, 4টায় বন্ধ হয়ে যায়। আর বুধবার করে এই পার্কটা বন্ধ থাকে। সেই পাখিটা, বাবু এটা পাখি না পোকা জানি না, আওয়াজটা শুনছো? পুরো মেঘালয়তে শুধু এই আওয়াজ। প্রথমে শুনে ভয় লাগছিল, এখন অভ্যাস হয়ে গেছে। এটা শিকাটার আওয়াজ, অনেকগুলো শিকাটা একসাথে ডাকছে, পুরো ফ্যামিলি সমেত। পার্ক থেকে বেরোনোর পথে ছোট্ট একটি জায়গায় চোখে পড়ল একটি সিস। শিশুদের খেলার সেই ছোট্ট যন্ত্রে কয়েক মুহূর্তের জন্য আমরা হারিয়ে গেলাম নিজেদের ছোটবেলার মধুর স্মৃতিতে। একে অপরের সাথে প্রতিযোগিতা করে খেলতে খেলতে যেন কয়েক মুহূর্তের জন্য আমরা আবার শিশু হয়ে গেলাম।
যাই হোক, বেশ কিছুক্ষণ এই বিশাল এবং সুন্দর পার্কে সময় কাটিয়ে আমরা এবার রওনা দিলাম গেস্ট হাউসের দিকে। একটা সুন্দর মোটামুটি নেই করে কত 1-1.5 ঘন্টাও কাটিয়ে দিয়েছি মনে হয়। ঘড়ি তো পরে আসিনি ইচ্ছা করে, কারণ কি এখানে সময়ে বাধা যায় না। এই প্রাকৃতিক সৌন্দর্যকে সময়ে বাধা যায় না। এখানে যতক্ষণ থাকবেন ভালো লাগবে। সত্যি মানে ভালো একটা সময় কাটালাম। আর আরও অনেক বিশাল বড় এরিয়া নিয়ে বলে পুরোটা তো কমপ্লিট করতে পারলাম না। মানে এখানে যা দেখলাম মোটামুটি একটা বেলা বলতে গেলে পুরোটা যদি ভালোভাবে ঘুরতে হয় তো একটা বেলা মোটামুটি ভালো করে লাগবে। আর এখানে ভেতরে চিলড্রেন্স পার্কও আছে, ওখানে সুন্দর সময়ও কাটালাম, বেশ মজাও করে নিলাম। বসে থাকতেই ভালো লাগে। এক্স্যাক্টলি, খুব সুন্দর হাওয়া আর ভিউ নিয়ে তো কোনো কথা হবে না, ফাটাফাটি ভিউ। কিনডেম ওয়াটারফলস উপর থেকে যে এত সুন্দর ভিউ পাওয়া যায় জানতাম না। আমরা প্ল্যান করে এসেছিলাম 15 মিনিট থাকবো, হ্যাঁ 1.5 ঘন্টা মনে হয় কাটিয়ে দিলাম। কি অবস্থা, যা তা। মানে এটা দেখবো না ওটা দেখবো না, এখানটা কি সুন্দর লাগছে ওখানটা কি সুন্দর লাগছে, এই করে করে। যাই হোক, এবারে এখান থেকে মোটামুটি এবারে গেস্ট হাউসে ব্যাক করছে। গেস্ট হাউস জাস্ট হাঁটা পথে মাত্র 4-5 মিনিটের ডিস্টেন্স, চলে এসেছি প্রায়। তো এখান থেকে গেস্ট হাউস ব্যাক করে তারপরে ব্রেকফাস্টটা ফটাফট সেরে নিয়ে বেরিয়ে যাবো। আজকে যেটা মেন অ্যাট্রাকশন আমাদের আছে সেটা হচ্ছে আমাদের ওয়াকেনের মাউরিং খান ব্যাম্বু ট্রেক, যেটা ফেমাস। যদি আপনারা না দেখে থাকেন তাহলে ওয়েট করুন, আমি দেখিয়ে দেবো। অনেক দিনের জন্য এটা ওয়েট করছি। পায়ের অবস্থা খুব একটা আহামরি ভালো নয়, কারণ ডবল ডেকার রুট ব্রিজ করে তারপর কালকেরও 2-3টে ওয়াটারফলের ট্রেকিং ছিল করে। ওগুলোতেও কম করে 500 সিঁড়ি ছিল। হ্যাঁ, তাই না বলো? আমার কাপ মাসেলে ব্যথা আছে, ভালো মতোই ব্যথা আছে, কিন্তু যেহেতু অনেক দিনের আগেকার প্ল্যান করে নিয়েছি আর যাওয়ার খুব ইচ্ছা আছে, সেই জন্য যাব, কষ্ট করে হলেও যাব, মনের জোরে যাব। যাই হোক, এখান থেকে ফটাফট যাই, বেরোই, দিয়ে আপনার সাথে আবার তাহলে ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে মোটোপঙ্গির সাথে কথা বলছি। ভাই কেমতি ভাই, সময় এখন 10:30। বেরোনোর কথা ছিল সেই কটায়, 9টায় থেকে, হার্ডলি 9:30 এরকম একটা বেরোনোর প্ল্যান ছিল। শুধু এই কেমজির সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে, ল্যাদ খেতে খেতে টাইম চলে গেছে। এখান থেকে মোটামুটি ওয়াকেনের ডিস্টেন্স 61 কিলোমিটার মতো, টাইম দেখাচ্ছে ওই 2 ঘন্টা লাগবে। যাই হোক, হাইওয়ে চলে আসলাম আবার। সকালে মোটামুটি পেট ভর্তি করে ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আর কোনো চিন্তা নেই। একটা ডিউ দেখা তো কমপ্লিট করে নিয়েছি, থাংখারাং পার্কটা। আর একটা দেখা এখনও বাকি আছে, সেটা হচ্ছে আমাদের 7 সিস্টার ওয়াটারফল। ওটা যদি দেখে নিতে পারি ব্যাস, তাহলে সব ডিউ কমপ্লিট। চেরাপুঞ্জি আসার যা যা প্ল্যান করে এসেছিলাম মোটামুটি সব কমপ্লিট। এসে গেছি 7 সিস্টার ওয়াটারফল ভিউ পয়েন্টে। এখানে এমন একটা সময় দেখি না যেখানে ভিড় হয় না আর মেঘ থাকে না। আবার দেখুন মেঘ। আজকে জাস্ট 5 মিনিট ওয়েট করব। পুরো মেঘ, পুরো মেঘে ঢেকে আছে। 5-7 মিনিট তো দাঁড়িয়েই আছি, মেঘ তো সরার কোনো নাম নেই। দেখি, আর এখন 10:45 মতো বাজছে, 11টা অবধি ওয়েট করব। 11টার মধ্যে যদি সরে যায় দেখতে পাই তো তাহলে তো ভালো, তাহলে ভালোভাবে দেখতে পেলাম, নাহলে এখান থেকে বেরিয়ে যাব। বেশি আর ওয়েট করবো না। মানে শুধু আওয়াজটা আসছে কানে, ওয়াটারফলে 7 সিস্টার ওয়াটারফলে আওয়াজটা কানে আসছে। লেটস হ্যাভ চা পার্টি। ওয়াটারফলটা দেখতে পাচ্ছি না, চা খেয়ে সময়টা কাটানো। চলো। সেভেন সিস্টার ওয়াটারফলসের কাছে পৌঁছেও যেন প্রকৃতির এক অদৃশ্য আবরণে আটকে গেলাম। মেঘের সাদা চাদরে ঢেকেছিল তার সৌন্দর্য। চায়ের কাপের উষ্ণতায় কিছুক্ষণ আশার আলো জ্বাললাম, কিন্তু প্রকৃতি আজ চুপ ছিল। মনের কোণে খানিকটা হতাশা থাকলেও অভিজ্ঞতার ঝুলি আরও সমৃদ্ধ করার জন্য আমরা বেরিয়ে পড়লাম ওয়াকেনের উদ্দেশ্যে। অনেক চেষ্টা করলাম, অনেক সময় দিলাম। 7 সিস্টার দেখা আর ভগবানের দেখা পাওয়া দুটো মনে হলো সমান। তাও ভগবানকে হয়তো মন দিয়ে ডাকলে দেখা পাওয়া যাবে। একে তো আমি 2-3 দিন ধরে এত চেষ্টা করছি, তাও হচ্ছে না।
এখানে একটা বাঙালি ফ্যামিলির সঙ্গে জাস্ট একটা কথা হলো, এখানে তো অ্যাকচুয়ালি প্রচুর প্রচুর বাঙালি মানে কলকাতা থেকে আসছেন, সবার সঙ্গে কথা হচ্ছে। তো তার মধ্যে একজনের সঙ্গে কথা হলো, ওনারাও বলছেন আমরা 2 দিন ধরে ট্রাই করে যাচ্ছি, এখনও দেখা পাইনি। যাই হোক, এবারে আর কোথাও দাঁড়ানোর নেই, কোথাও ওয়েট করার নেই। সময় এখন 11:10। এখন সোজা বেরিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে, যেটা হচ্ছে ওয়াকেন, যেখানে আছে মাউরিংখাং ট্রেক, ব্যাম্বু ট্রেক। এই যে চলে এসেছি আমাদের এই পয়েন্টে, যেখানে ডান দিকে আমাদের চলে যেতে হবে চেরাপুঞ্জি, শিলং। শিলং দিস সাইড অ্যান্ড ডাউকি দিস সাইড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিকই ধরেছি তো। এই দিকটা হচ্ছে আমাদের ডাউকি বেরিয়ে যাচ্ছে। এখান থেকে আর ওয়াকানের ডিস্টেন্স বেশি নয়, আর মাত্র 24 কিলোমিটার মতো বাকি আছে। গুগলের উপর খুব বেশি ফুললি ডিপেন্ডেন্ট নই, একটু লোকালকে সবসময় জিজ্ঞেস করে নিচ্ছি যাতে কোনো ভুল না হয়, কারণ গুগল একটু মাঝে মধ্যে একটু উল্টোপাল্টা। এবং কংথং ভিলেজ যাওয়ার সময় গুগল দেখাচ্ছে অন্য জায়গায়, আর লোকালের সাইনবোর্ড দেওয়া আছে অন্য জায়গায়। তারপর থেকে মোটামুটি একটু সবসময় লোকাল কাউকে দেখলে তার থেকে কনফার্ম করে নেওয়াটাই বেটার আমার মনে হয়, তাই জন্য আমি নিজেও করে নিই। এইগুলোই নাকি, এগুলোই ব্রিটিশ পাইন? এগুলো ব্রিটিশ পাইন, আচ্ছা। আর উপরে ওইগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে খাসি পাইন, একদম উপরে ওইগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো খাসি পাইন। এটা আমরা যেদিনকার ওই স্যাক্রেড ফরেস্ট ভিজিট করেছিলাম, মাফলং স্যাক্রেড ফরেস্ট, ওখানে ওরাই বললো এগুলো হচ্ছে ব্রিটিশ পাইন। চেরাপুঞ্জি থেকে ডাউকি যাওয়ার রাস্তাটা মাঝখান থেকে চলে আসলাম, আর এই যে রোডটা আবার ধরে নিলাম হচ্ছে এটা শিলং থেকে ডাউকি আসলে যে রোডটা হয় সেই রোডের সাথে কানেক্ট করে দিলাম। যাই হোক, এই রোডটা ধরে নিচ্ছি যখন, এরপরে একটা মোড় আসবে যেখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। একটা ওই এখান থেকে 5-6 কিলোমিটার, বেশি নয়, 5-6 কিলোমিটার দুটো রোড আসবে, যেখান থেকে ডান এই রাইট সাইড চলে যাচ্ছে ওয়াকেন, মানে ওয়াকেন ভিলেজটা চলে যাচ্ছে, আর লেফট সাইড দিয়ে চলে গেলে হচ্ছে আমাদের ডাউকি বেরিয়ে যাচ্ছে, বা মাউলিলং ডাউকি যাই বলুক না কেন ওইদিকে বেরিয়ে যাচ্ছে। আসছে মোড়টা, আর বেশিক্ষণ নয়, আর হার্ডলি কতক্ষণ লাগবে, 6 কিলোমিটার মানে ওই 10 মিনিট ম্যাক্স। এইখানে মনে হয়, ওরে বাপ রে বাপ, তো পাথর এখানে যদি ভেঙে পড়ে অবস্থা খারাপ। এই পাথর ভাঙার কথায় মনে পড়লাম একটা জিনিস, যে কেনজি বলছিল যে ওই মার্চ এপ্রিল নাগাদ এখানে নাকি আবার পাথরের ঝড় হয়, স্টোন স্টর্ম এরকম টাইপের কিছু একটা বললো। ঝড়ের মধ্যে দিয়ে বড় বড় সেই পাথরের টুকরোগুলো উড়ে এসে পুরো পড়ে। আর আমি দেখলাম ওর গাড়িতে পুরো বিভিন্ন জায়গায় টোল পড়ে আছে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে এ কে আয়, তো তখন ও বললো এই কথাটা যে স্টোন স্টর্ম হয়। কি জিনিস স্টোন স্টর্মও নাকি জিনিস হয় আবার। এই যে চলে এসেছি সেই মোড়টা, যেখান থেকে এই ডান দিকে চলে যাচ্ছে ওয়াকেন, আর সোজা এই যে না ডান দিকে আরও দেওয়া আছে ওয়াকেন ভিলেজ 15 কিলোমিটার, দেন মাউরিংখাং টেকিং ডেস্টিনেশন 15 কিলোমিটার রাইট সাইড, আর সোজা চলে গেলে চলে যাচ্ছি ডাউকি অথবা মাউলিলং। হঠাৎ করে এখানে ঢুকতে এই এরিয়াতে এতটা মেঘ পুরো ঢেকে গেল, তো সেটা তো ঠিক আছে, হঠাৎ করে ঠান্ডাটাও বেশ লাগছে বেশ। তার কারণও আছে, এখানে এতটা নিরিবিলি পরিবেশ, লোকজনের যাতায়াত এতটা কম, গাড়ি ঘোড়ার যাতায়াত এতটা কম, তো এখানে পলিউশনটাও তো অনেক কম, সেই কারণে ঠান্ডাটাও অনেকটাই বেশি, অনেকটা। এটা মানে আমি কন্টিনিউয়াসলি মনে হয় আমি পুরো কোনো পিক আপ কিচ্ছু দিচ্ছি না, কন্টিনিউয়াসলি নেমে যাচ্ছি মনে হয়, ডাউন 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 ডাউন, শুধুমাত্র ইঞ্জিন ব্রেকিংয়েরই চলছে আমার। এই দূরে এখানে একটা সুন্দর গ্রাম দেখা যাচ্ছে, এখান থেকে ভালো ছবি আসবে, আমি অনেকক্ষণ থেকে ফলো করছি, দারুণ লাগছে বেশ গ্রামটা। ওটা অন্য কোনো গ্রাম হবে, আমাদের ওয়াকেন এখান থেকে আর বেশি বাকি নেই, আর 5-6 কিলোমিটার মতো বাকি আছে। বেশ সুন্দর লাগছে গ্রামটা, বেশ পাহাড়ের কিরকম ধাপে 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 করে এ করা। দার্জিলিংও দেখা যায়, সব জায়গায় দেখা যায়, আমার সব জায়গায় ভালো লাগে, এই জিনিসটাই ভালো লাগে দেখতে, নাইস।
কোথায়? হ্যাঁ আওয়াজ আসছে যেটা, সিকাডা। এটা কি সিকাডাই? সব জায়গায় কি সিকাডাই আছে? জানি, আবার এই আওয়াজটা শুনে প্রথমে খুব ভয় লাগছিল, এখন অভ্যাস হয়ে গেছে। এই সিকাডার আওয়াজ শুনে প্রথম দিন একটু গা ছমছম লাগছিল, ভয় লাগছিল। রাত্রেবেলা এই আওয়াজটা আরো গা ছমছমে হয়, এই সিকাডার আওয়াজটা। চলো এখান থেকে যাওয়া যাক তাহলে এবার নাকি। কাজিংমাহাম ব্রিজ ক্রস করলাম। দারুণ 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 দারুণ। এটা একটা অন্য একটা পাহাড়ে চলে আসলাম। আমার মনে হয় একটু আগে যে উপর থেকে যে গ্রামটা দেখলাম না, উপর থেকে যে ভিলেজটা দেখলাম, ওটাই মনে হয় ওয়াক এন ভিলেজ। কারণ আমরা ওইটাই, ওই পাহাড়টা মানে ওই পাহাড় থেকে চেঞ্জ করে এই পাহাড়ে আসলাম। এই জাস্ট এই ব্রিজটা ক্রস করলাম, এই পাহাড়ে চলে আসলাম। আমি শিওর নয়, আমার মনে হচ্ছে ওই ওই ভিলেজটাই হচ্ছে ওয়াক এন ভিলেজ ছিল। আমরা ওই ভিলেজ ছিল, ওইখানে উপরে ছিলাম, ওখান থেকে দেখলাম, ভিডিও করলাম, দিয়ে এই পাহাড়ে চলে আসলাম। হ্যালো খুবলেই। ও এই যে এখানে পার্কিং ফর ব্যাম্বু ট্রেকার্স, এখান থেকে ব্যাম্বু ট্রেকিং স্টার্ট হয়। চলে এসেছি ওয়াক এন ভিলেজ। এই সামনেই পাশ থেকেই আমাদের হয় যখন। এখানে একটু দেখি রুম কী আছে, রুম টুম কী আছে, নামা দেখি, নামা তো দেখি। ঘড়িতে এখন বাজে 1:45। অনেক খোঁজাখুঁজির পর একটা পেয়েছি টাইমিং ওয়াক ইন গেস্ট রুম। একদম যেটা আমাদের এখান থেকে ব্যাম্বু ট্রেকিং হয় তার থেকে জাস্ট বেশি নয়, ওই 3-4 মিনিট মতো এগিয়ে আসলেই বাইক নিয়ে। খুব সুন্দর এরিয়া নিয়ে। রুমগুলো একদম বেসিক, খুব আহামরি খুব ভালো নয়, কিন্তু থাকার জন্য, এক রাত কাটানোর জন্য আরামসে হবে। বাথরুম, ওয়েস্টার্ন কোমোড আছে, কিন্তু রুমগুলো স্পেশিয়াস আছে। আর ফোন নাম্বারটা আমি এখানেই বলে রাখছি, 9774881772 অথবা 9366578366। এই 2 নম্বরে ফোন করে বুক করতে পারবেন। যাক, এখন আমরা যাচ্ছি ব্যাম্বু ট্রেকিং করতে। মোটামুটি 4টে অবধি খোলা থাকে বললো, এখন फटाफट যাই ওখানে গিয়ে আবার তাহলে আমরা আসলে ব্যাম্বু ট্রেকিং स्टार्ट করছি। तो आने के बाद जाडो खाएंगे, चलो के साथ चना जाडो के साथ चना मिलता अच्छा कौन सा है? हाँ चना अच्छा है। चना अच्छा है, तो जाडो के साथ चना खाएंगे आने के बाद। दो जन है, 2 जन कितना करके है? 50 हो गया लगता है। 50 ठीक है। जाडो और चना और सब्जी जो आपका लोकल जो है वही खाना है। अभी जा रहे तो आई थिंक 5 बजे आ जाएंगे, 5 बजे तक लग जाएगा, तो 5 बजे आके खाना है, ठीक है? ओके খুবলেই। একটি লোকাল দোকান থেকে লাঞ্চের অর্ডার দিয়ে এবার আমরা আমাদের মোস্ট চ্যালেঞ্জিং ব্যাম্বু ট্রেকিং শুরু করলাম। কয়েকটা পাথুরে সিঁড়ি নামার পরেই বুঝে গেলাম এই ট্রেকিংটা খুব সহজ হবে না। हेलो খুবলেই। हेलो से हाय। हाय देयर, हाय। हाय। Hi, योर नेम? Juan Fabián. Wang Feigyang, Ovik, Ona, Why? Juan Fabián. Wang Feigyang. Hello. Hello. Bye. Bye. পায়ের অবস্থা খুব একটা ভালো নয়, শুধু মনের জোরে আর অভিকের মোটিভেশন এইটা কাজ করিয়ে আর কি যাচ্ছি। অভিকের মোটিভেশন খুব কাজ করেছে, পুরো রাস্তাটা আমাকে বলতে বলতে আসছে। অবভিয়াসলি একটু নিজেরও ইচ্ছা করছিল এরকম করতে, তবে পায়ের অবস্থা একদম ভালো না, জানি না কি হবে। যাই হোক, পায়ে ব্যথা নিয়েই একটু নিচে নেমে টিকিট কাউন্টার থেকে পার হেড 100 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। তারপর আবার আমরা আমাদের ট্রেকিং কন্টিনিউ করলাম। হ্যালো, from where? England. Oh great, how was the trek? Really good. Really good. Careful. Hey, thank you. পুরো নিস্তব্ধ পরিবেশের মধ্যে দিয়ে একটু এগোতেই শুরু হলো আমাদের ব্যাম্বু ট্রেকিং, এবং তার সাথে শুরু হলো সাহসের আসল পরীক্ষা। ব্যাম্বু ট্রেক শুরু হয়ে গেছে, দেখি কি অবস্থা হয়। শক্তপোক্তই আছে ব্রিজটা। আবার একটা সাসপেনশন ব্রিজ, এ তো এখন জলভাত হয়ে গেছে। দুটো বড় বড় ক্রস করে এসেছি। ব্যাম্বু ট্রেকিং মোটামুটি জোর কদমে শুরু হয়ে গেছে। পাশ দিয়ে যেটা বয়ে যাচ্ছে এটা হচ্ছে ওয়ারিউ রিভার।
মাঝে মাঝে বাঁশ দিয়ে আছে, আবার পাথর দিয়ে, মানে বাঁশ পাথর দুরকম মিলিয়ে মিশিয়ে আর কি। একটু লেট হয়ে গেছে বেরোতে, এখন 2:30 মতো বাজে। ঠিক আছে, যাই, কোনো তাড়াহুড়োর কী আছে, ধীরে সুস্থে ফিরবো। অন্ধকার হলে টর্চ লাইট জ্বালিয়ে ফোনের ফিরবো। পাথরের বা বাঁশের তৈরি সিঁড়ির পাশাপাশি মাঝে মাঝে রয়েছে বেশ এবড়ো খেবড়ো পাথরের রাস্তা। দেখে শুনে না নামলে কিন্তু ভালো মতো ইনজিওরি হতে পারে। পায়ে বেশ খানিকটা ব্যথা থাকার কারণে আমি আর কন্টিনিউ করলাম না। অভিক একাই এগিয়ে গেল ট্রেকিং কমপ্লিট করার জন্য। ভালোই ব্যাম্বু, ওগো, মাথার উপর আবার না পড়ে। অসাম, দারুণ এক্সপিরিয়েন্স। এখান থেকে নিচে আবার অনেকে স্নান করছে, ওই ওয়ারিউ নদীতে অনেকে স্নান করছে। ফাটাফাটি লেভেলের এক্সপিরিয়েন্স। আলটিমেটলি সেই খতরনাক ট্রেকিং, হ্যাঁ, যেটার জন্য এত দূর থেকে সবাই ছুটে আসে, সেই ট্রেকিং স্টার্ট হলো। নিচের দিকে তাকালে তো আত্মারাম খাঁচা হয়ে যায়। এখান থেকে পড়লে শেষ, আর কেউ বাঁচাতে পারবে না। শুধুমাত্র কতগুলো দড়ির উপরে ও সে রড দিয়ে বেঁধেছে, শক্ত শক্ত আছে বলে তো মনে হয়। আমি তো ভাবছিলাম আমি একা যাচ্ছি, যাওয়ার পথে আমাদের 2-3 জন বন্ধু বাংলাদেশের থেকে এসছে, ভালো লাগলো সঙ্গী পেয়ে। অহনা তো কন্টিনিউ করতে পারলো না। ও বা, এটা আবার সাসপেনশন ব্রিজ, আবার বাসের সাসপেনশন ব্রিজ, দারুণ ব্যাপার। অহনা কন্টিনিউ করতে পারলো না, ওর পায়ে সত্যি খুব ব্যথা, ও টানতে পারলো না। আর ও খুব স্লো করে দিচ্ছিলো আসলে। ও নিজে থেকেই বললো, ও মাঝখানে যেখানে সবাই আছে দোকান টোকানে দাঁড়ালো, ও বললো আমি আর যাচ্ছি না, তুমি যাও। দারুণ, এখান থেকে খতরনাক ভিউ। এই ভিউকে খতরনাক ভিউ ছাড়া কিছু বলা যাবে না, ডেঞ্জারাস ভিউ। পায়ের নিচে পুরো ফাঁকা। এটা কি, এটা কি হচ্ছে এটা? তবে এক্সাইটমেন্টে ভরপুর। যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো ততক্ষণ বেশি ভিউ এনজয় করতে পারবো। তবে ব্যাম্বু ট্রেকিং মানে যে সব যে ব্যাম্বু রাস্তা তা নয়, কিন্তু মানে ব্যাম্বু ট্রেকিংয়ের সাথে পাথরের রাস্তা ট্রেকিং প্রচুর আছে। প্রচুর বলার থেকে হয়তো বললে, ম্যাক্সিমাম বললে হয়তো ভুল হবে না, হয়তো 60% পাথরের রাস্তা আর 40% ওই ব্যাম্বু রোডগুলো, যেগুলো মানে বাঁশ দিয়ে বাঁধা যে রাস্তাগুলো। যাওয়ার পথে একটা পয়েন্ট মতো আছে, যেই পয়েন্ট থেকে ওই দেখা যাচ্ছে, ওই দূরে দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে আমাদের মাওরিংখাং ট্রেকের পয়েন্ট। যাওয়া যাক, এখানে বেশি সময় নষ্ট করা যাবে না। ট্রেকের একটা এবারে ডেঞ্জারাস পার্ট, এই গুহার মধ্যে দিয়ে যেতে হবে নাকি। ওরে বাপরে, বাপ বাপ, মাথায় লাগিস না বাবা, মাথায় লাগিস না রে। পাস করে গেছি। একটা জায়গায় এসে মনে হচ্ছে রোড রাস্তা ওখানে শেষ, তারপরে ওখানে পাশেই কোনায় খুব চায় অন্ধকারে লুকিয়ে আছে আর একটা রাস্তা। চলে এসছি, আর চোখের সামনে হাত বাড়ালেই চলে এসছি মাওরিংখাং, দ্য কিং অফ স্টোনস। হ্যাঁ, জাস্ট ফাইনাল একটা ল্যাব বাকি ছিল, সেটা কমপ্লিট। ওনা ফাইনাল ল্যাব এখনো একটা বাকি আছে, একটা হচ্ছিলাম ফাইনাল ল্যাব হয়ে গেছে। লাস্ট ল্যাব উপরে ওঠার জন্য
আর জাস্ট 1 lap away মাউরিঙ্গাং। কি জায়গা, worth it, worth it, worth it। At last, top of the mountain achieved. ও না, পারলে না, মিস করে গেলে তুমি। কষ্ট হতো কিন্তু খুব ভালো লাগতো তোমার। এই ভিডিওর থ্রুতে তোমাকে বলছি, সামনে গিয়ে যদি আবার বলবো। ও গেছি মাউরিঙ্গাং একদম টপে, একদম টপে। কিন্তু কি জানেন এই মাউরিঙ্গাং ট্রেকের স্টোরি, এর পিছনে স্টোরিটা কি আছে? যদি না জানেন তাহলে শুনে নিন। কথিত আছে মাউরিঙ্গাং আর মাওপটর দুজন একটা রাজ্যে বাস করতো, দুটো পাথর, মানে ছেলে পাথর। প্রতিবেশী রাজ্যের একটা মেয়ে পাথর ছিল, নাম হচ্ছে মোস্টলি কে থিয়াং। মাওপটর আর আমাদের মাউরিঙ্গাং দুজনেই ওর প্রেমে পড়ে, কে থিয়াংয়ের প্রেমে পড়ে। প্রেমিকাকে নিয়ে দুজনের মধ্যে যুদ্ধ বাঁধে মাওপটর আর মাউরিঙ্গাংয়ের মধ্যে। সেই যুদ্ধে প্রথমে মাওপটর কী করে, মাউরিঙ্গাংয়ের লেফট হ্যান্ডটা কেটে ফেলে। আর তারপরে মানে আহত হয়, মাউরিঙ্গাং আহত হয়। তারপরে যুদ্ধ আবার কন্টিনিউ হয়। যুদ্ধ চলাকালীন আবার কী করে, মাউরিঙ্গাং মাওপটরের শিরচ্ছেদ করে এই গভীর খাদে কোথাও একটা ফেলে দেয়। আর তারপরে সেই যুদ্ধে জিতে যায়। তারপর থেকে মাউরিঙ্গাংয়ের নাম হয় কিং অফ স্টোন। মাউরিঙ্গাং মানেটাই হচ্ছে কিং অফ স্টোনস। তারপরে মাউরিঙ্গাং কে থিয়াংকে বিয়ে করে, আর অ্যাজ ইউজুয়াল বিয়ের পরে যা হয় সুখে সংসার করে। এই হচ্ছে মাউরিঙ্গাংয়ের পেছনে স্টোরি। দারুণ ট্রেক ছিল, অসাধারণ ট্রেক। মানে যদি 1 ঘন্টার মতো সময় লাগলো, 1 ঘন্টা। যদি পসিবল হয় তাহলে একবার করাই যায়, করাই যায়। এটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট, আমি তো বলবো লাইফ টাইম অ্যাচিভমেন্ট। থাকার এখানে স্টে একটু কম আছে, আর কোয়ালিটি খুব আমরি নয়, অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ বলা যেতে পারে। কিন্তু যদি ওইটা অ্যাডজাস্ট করা যায়, এই ট্রেকটা কিন্তু করা যায়। জেনারেলি এখানে লোকে এসে থাকে না, এখানে ট্রেকিং করে চলে যায় অনেকে। এই ট্রেক করে কিছু হোক না হোক একটা কথা বুঝে গেলাম, জীবনের প্রতিটি পথ যতই কঠিন হোক না কেন তার শেষে থাকে এক অপার সৌন্দর্য। অনন্তকালের জন্য এমন সুন্দর মুহূর্তগুলো মনের মধ্যে রেখে আমি আবার ফিরে এলাম অহনার কাছে। পৌঁছে গেছি সেই পয়েন্টে যেখানে অহনাকে ছেড়েছিলাম। আর এসে তো দেখলাম অহনার একটা কাণ্ড কারখানা। দেখুন অহনার কাণ্ড কারখানাটা। এই এখন আমি স্নান করবে, ন্যাচারাল সুইমিং পুল, তাহলে করাই যাক স্নান। বেচারি তো আর যেতে পারলো না আমার সাথে, তাই শখ পূরণ করতে এখন যেতে হচ্ছে। তো দেখে কিন্তু ভালো লাগছে, দেখে হেভি মজা। প্রস্তুতি চলছে জলে নামার। এইটা হচ্ছে চেঞ্জিং রুম, এইটা ঢাকা দেওয়া আছে জাস্ট, বাট কোনো অসুবিধা নেই। এখানে লোকজন খুবই ভালো, সব কিছুর প্রিভেসি মেনটেন হচ্ছে। ব্যাম্বু ট্রেকে অক্লান্ত পরিশ্রমের পর অভিক যেন স্বর্গ খুঁজে পেল এই ন্যাচারাল সুইমিং পুলে।
আর আমি যদিও পুরো ট্রেকটা শেষ করতে পারিনি, তবু এই পুলে জল আর প্রকৃতির সঙ্গে সময় কাটানোর অনুভূতি সত্যিই অনন্য। আমরা দুজনে ক্রিস্টাল ক্লিয়ার জলের মধ্যে হাঁটলাম, সাঁতার কাটলাম আর ছোট ছোট ঢেউয়ের মজা উপভোগ করলাম। বেশ কিছুক্ষণ জলে আনন্দ করে আমরা ফিরে এলাম হোটেল, যেখানে জাডো রাইস অর্ডার দেওয়া ছিল। ট্রেকিং তো খুব হলো, এবার কিছু খেতে হবে। তো আমরা একদম লোকাল একটা ফুড ট্রাই করছি, এটা হচ্ছে জাডো রাইস। এটা হচ্ছে জাডো রাইস, তো ভেজ জাডো রাইস। ভেজ নয়, চিকেন জাডো রাইস। চিকেনটা আলাদা করে দিল। আচ্ছা, এটাই জাডো রাইস। তারপর এটা কি দেওয়া আছে? চানা মনে হয় না, এটা চানা। সাথে চানা দিয়েছে, আলুর তরকারি দিয়েছে একটা, এটা চিকেন। চিকেনটা আলাদা করে নিয়েছি। আর মশলা দিয়ে ভাতটাকে রান্না করেছে, ভালো টেস্ট। আর আমার মনে হয় চালটা এখানকার স্পেসিফিক। হ্যাঁ, এখানে লোকাল চাল, এটা লোকাল রাইস। ভালো খেতে, মানে নিউ টেস্ট। আমার কিন্তু এখানে এক্সপিরিয়েন্সটা খুব ভালো লাগছে। এত বেসিক, এত নর্মাল লাইফস্টাইল, কোনো রকম কোনো শো অফ নেই। আমি পার্সোনালি নিজে এরকম লাইফস্টাইল খুব পছন্দ করি। এই যে এভাবে খাচ্ছি এরকম করে, কত ভালো লাগছে। মাংসের টেস্টটা কিন্তু আমার ভালো লাগছে। মাংসটা খুবই ভালো লাগছে, এক্স্যাক্টলি মাংসটা খুবই ভালো খেতে। এই রাইসটাও খুব ভালো খেতে, অবশ্যই ট্রাই করবেন এখানে আসলে। কিন্তু আমি একটু সবজি কম খাই, তার জন্য আমার একটু না, ডিফারেন্ট টেস্ট। আমার জানি না কেন খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। বাট খুব ভালো এডিবল, আমি তো অনেকটাই খেয়ে নিয়েছি। আমি যদি ট্রেকিং এর এক্সপিরিয়েন্স বলি, আমি 3টে ওয়ার্ড আসছে: ফ্যাবুলাস, মার্ভেলাস, ডেঞ্জারাস। আমি মোটামুটি 40% মতো গেছিলাম, কিন্তু মেবি আমি শারীরিকভাবে অতটা ফিট নই ট্রেকিং করার জন্য, সেটা আমি নিজে অ্যাকসেপ্ট পারতে। তুমি যদি ওইটা না করতে, ডবল ডেকারটা, তাহলে পারতে। ডবল ডেকারটা এক্সট্রিম লেভেলের হার্ড ওয়ার্ক ছিল। 7000 স্টেপস, মানে সিঁড়ি, যোগ নয়, কোনোভাবেই যোগ নয়। কালকে এখান থেকে আমরা মাউলং যাচ্ছি, দিয়ে ওখানে সাইট সিন যেগুলো আছে বা ওখানে লোকাল যা আছে সেগুলো সব পরের ভিডিওতে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে কালকে সকালে, মানে পরের এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট। দিনটা শেষ করলাম একদম অন্যরকম ভাবে, ওয়াখেন গ্রামের ছোট ছোট শিশুদের সঙ্গে সময় কাটিয়ে। ওদের নিষ্পাপ হাসি, সরল গল্প আর প্রাণবন্ত উপস্থিতি যেন আমাদের মনটা একেবারে ভরে দিল। এই নিরিবিলি পাহাড়ি গ্রামে ছোটদের সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো মনে করিয়ে দেয় জীবনের প্রকৃত সৌন্দর্য, সরলতা আর ভালোবাসার জাদু। দিন শেষের এমন সুন্দর উপসংহার আর কি হতে পারে? ফুটবল। আরে আমাদেরকেও মানেটা বলো, আমরা তো কিছু বুঝতে পারছি না। ফুটবল মানে ফুটবলটা কোথায়?